গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান। তেল আবিবের হামাস নির্মূলের নামে গাজা সিটিতে নেতানিয়াহু বাহিনীর স্থল অভিযান শুরু। নেপালে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পর্যটন খাতে। পর্যটক কমেছে প্রায় 30%। অন্তর্বর্তী সরকারের অধীনে পরিস্থিতি স্বাভাবিক হবে আশা ব্যবসায়ীদের। ভয়াবহ বন্যার কবলে ভারতের উত্তরাখণ্ড। ভেসে গেছে বহু ঘর বাড়ি। পশ্চিমবঙ্গ ও মণিপুরেও তলিয়ে বিস্তীর্ণ এলাকা, পানিবন্দী হাজারো মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। প্রতিবেদনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ নেতারা গণহত্যায় উস্কানি দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। ৭২ পাতার এই তদন্ত প্রতিবেদনকে এখন পর্যন্ত জাতিসংঘের ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে প্রতিবেদনটিকে মিথ্যা ও ভুল আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। এতে এখন পর্যন্ত ৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার গাজা সিটির উপকণ্ঠ থেকে শুরু হয় অভিযান। ইসরায়েলি বাহিনীর অবিরাম গোলাবর্ষণে অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। হামলার তীব্রতায় পালিয়ে যাচ্ছেন অনেকে। দক্ষিণ গাজায় আশ্রয়ের খোঁজে ছুটছে হাজারো মানুষ। ভয়ে স্কুল থেকে শুরু করে শরণার্থী শিবির পর্যন্ত খালি করা হয়েছে। অনেকে জানিয়েছেন ঘরবাড়ি ফেলে খালি পায়ে বেরিয়ে আসতে হয়েছে পুরো পরিবারকে। হামাসের নেতারা যেখানেই থাকুক না কেন ইসরায়েল তাদের নিশানা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হামাস নির্মূলে তেল আবিবের পদক্ষেপকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। মঙ্গলবার ৭২ পাতার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। একে এখন পর্যন্ত গাজা যুদ্ধ শুরুর পর জাতিসংঘের সবচেয়ে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। কমিশনের প্রধান নাভি পিল্লাই আল জাজিরাকে জানান প্রেসিডেন্ট আইজাক হারজগ, প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের প্রকাশ্য বক্তব্য ও নির্দেশেই গাজায় গণহত্যা চালানো হয়। এই ৩ জনের ভুলের দায় ইসরায়েল রাষ্ট্রের উপরই বর্তায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে এই প্রতিবেদনকে মিথ্যা ও ভুল আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্টো প্রতিবেদন তৈরিকারীরা হামাসের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে এই তদন্ত কমিশনকে অবিলম্বে বিলুপ্তের দাবি জানানো হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। কাতারে হামলার ঘটনায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আরব ও মুসলিম দেশের নেতারা। কাতার সম্মেলনে সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে তেল আবিব দোহায় আর হামলা চালাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বিশ্ব থেকে অনেকটা আলাদা হয়ে পড়েছে ইসরায়েল বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এক মঞ্চে মুসলিম ও আরব বিশ্বের নেতারা। সোমবার কাতারের রাজধানী দোহায় এক জরুরি শীর্ষ সম্মেলন হয়, যেখানে যোগ দেন আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদস্যভুক্ত প্রায় ৬০টি দেশের প্রতিনিধি। কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার নিন্দা জানান আগত নেতারা। তেল আবিবের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানায় মুসলিম বিশ্ব। যৌথ সংবাদ সম্মেলনে কাতারের প্রতি একাত্মতা ঘোষণা করা হয়। এই হামলা শুধু দেশটির সার্বভৌমত্বই লঙ্ঘন করেনি, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর সরাসরি হুমকি তৈরি করেছে বলে জানান নেতারা। সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল। আরব ও মুসলিম দেশগুলোকে এ বিষয়ে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি। আমাদের ইসরায়েলের আগ্রাসনের পেছনের মূল কারণ মোকাবিলা করতে হবে। ১৯৬৭ সালের সীমানার ভেতরে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সমর্থন অবিচল রয়েছে। কেবল নিন্দা করে থেমে গেলে চলবে না। শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কথাকে কাজে পরিণত করতে হবে। সব ধরনের আগ্রাসন ও দখলের প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে আমরা কাতারেরই পাশে আছি।
এদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন বলছে, কাতারে হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন, যদিও তা অস্বীকার করেছেন ট্রাম্প। নতুন করে কাতারে আর হামলা চালাবে না নেতানিয়াহু বাহিনী বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেই বিশ্ব থেকে অনেকটা আলাদা হয়ে পড়েছে ইসরায়েল বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তার মন্তব্যকে ব্যর্থ নীতির ফল বলে আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তার দাবি, নেতানিয়াহুর ব্যর্থতা ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশের পর্যায়ে নামিয়ে আনছে। রাহানুল রানা, সময় সংবাদ। 2020 সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো। লেবানন ও সিরিয়ার একই পথে হাঁটার গুঞ্জন শোনা গেলেও কোনো ইতিবাচক ফলাফল আসেনি। সৌদি আরবও সাফ জানিয়ে দিয়েছে, সম্পর্ক স্বাভাবিক করতে হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হবে। কাতার সম্মেলনে ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান এই দেশগুলোকে চাপে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 1979 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে প্রথম শান্তি চুক্তি করে আরব দেশ মিশর। এরপর 1994 সালে সেই তালিকায় যোগ দেয় জর্ডান। দীর্ঘ বিরতির পর 2020 সালে আব্রাহাম চুক্তির আওতায় যুক্ত হয় ইউএই, বাহরাইন ও মরক্কো। বিশ্লেষকদের মতে এসব স্বীকৃতির পেছনে যুক্তরাষ্ট্রের চাপ, ইরান বিরোধী কৌশল ও অর্থনৈতিক স্বার্থই মুখ্য ভূমিকা রেখেছে। আব্রাহাম চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার নতুন অধ্যায় শুরু হয়। ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে মুসলিম দেশগুলো এতে সই করে। তবে ফিলিস্তিনিরা মনে করে, রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্ন এড়িয়ে এই চুক্তি ছিল আরব বিশ্বের বিশ্বাসঘাতকতা। লেবানন ও সিরিয়ার একই পথে হাঁটার গুঞ্জন শোনা গেলেও কোনো ইতিবাচক ফলাফল আসেনি। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকের গুঞ্জন শোনা গেলেও শর্ত পেশ করেছে রিয়াদ। আঞ্চলিক এই পরাশক্তি জানিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা না থাকলে সম্পর্ক স্বাভাবিক হবে না। ওয়াশিংটন আশা করেছিল আব্রাহাম চুক্তি ছড়িয়ে পড়বে অন্যান্য আরব রাষ্ট্রেও। এরই মধ্যে আজারবাইজান সহ কিছু এশীয় দেশের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে বলেও খবর এসেছে। এদিকে কাতারের রাজধানী দোহায় সোমবার বৈঠক করেন আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতারা। সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। বলা হয়, ফিলিস্তিনিদের উপর হামলা ঠেকাতে কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিতে হবে এবং জাতিসংঘে ইসরায়েলের সদস্য পদ স্থগিতের প্রচেষ্টা চালাতে হবে। এমন অবস্থায় তেল আবিবের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে ইউরোপীয় সামরিক জোট নেটো। স্থানীয় সময় সোমবার এই মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এরই মধ্যে রুশ হামলায় কাঁপছে ইউক্রেনের বিভিন্ন শহর। ইউক্রেনের দোনেৎস্কের একটি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত 15 বাসিন্দা। কিয়েভ জানায়, রাত ভোর 84টি রুশ ড্রোন এবং 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এদিকে শেষ পর্যায়ে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া। ইউক্রেনের দোনেৎস্কের ক্রামাটর্স্ক শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা। কিয়েভ জানায়, রাতভর 84টি রুশ ড্রোন এবং 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এছাড়া জাপোরিঝিয়া অঞ্চলের গ্রামগুলোতে বিদ্যুৎ বন্ধ থাকায় বিপাকে পড়েছে প্রায় 5000 পরিবার। এর মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে ইউরোপীয় সামরিক জোট ন্যাটো। স্থানীয় সময় সোমবার এ মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেন, ন্যাটো ইউক্রেনকে সরাসরি ও পরোক্ষভাবে সহায়তা করছে। এমনকি রাশিয়া এখনও কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত বলেও তিনি জানান। তবে ইউক্রেন আলোচনাকে বাধাগ্রস্ত করছে বলে দাবি করেন পেসকভ। এদিকে পোল্যান্ডে রাশিয়ার ড্রোন প্রবেশের পর যুক্তরাজ্য ন্যাটোর অংশ হিসেবে যুদ্ধবিমান ও এয়ার টু এয়ার ট্যাঙ্কার পাঠাচ্ছে। জ্যামিংয়ের কারণে ড্রোনগুলো পথভ্রষ্ট হয়েছে বলে রাশিয়া দাবি করলেও ইউরোপীয় নেতারা এটিকে ইচ্ছাকৃত অভিযান হিসেবে দেখছেন। অন্যদিকে শেষ পর্যায়ে পৌঁছেছে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া। জাপাড 2025 নামের এ মহড়ায় আরও শক্তিশালী ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের পরিকল্পনার ঘোষণা করা হয়েছে। 2021 সালের শেষ জাপাড মহড়া থেকে এখন পর্যন্ত বেলারুশ রাশিয়াকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য ময়দান সরবরাহ করছে বলে মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। গ্রিনল্যান্ড উপকূলে চলছে নেটোর নেতৃত্বে সামরিক মহড়া। 10 দিনব্যাপী এই মহড়ায় যোগ দিয়েছে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নরওয়ের সেনারা। ডেনিশ কমান্ডারের দাবি, গ্রিনল্যান্ড রক্ষায় তাদের মূল দায়িত্ব।
ডেনিশ ফ্রিগেট নিলস জুয়েল, F-16 জেট, হেলিকপ্টার এবং বিশেষ বাহিনী সহ 5 দেশের 550-র বেশি সেনা নিয়ে গ্রিনল্যান্ড উপকূলে শুরু হয়েছে আর্কটিক লাইট 2025 নামের সামরিক মহড়া। এতে নেতৃত্ব দিচ্ছে ইউরোপের সামরিক জোট ন্যাটো। 10 দিন ব্যাপী এই মহড়ায় যোগ দিয়েছে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নরওয়ের সেনারা। ডেনিশ আর্কটিক কমান্ডের প্রধান জানান, ডেনমার্কের প্রতিরক্ষা দায়িত্বের অংশ হিসেবে গ্রিনল্যান্ড ও ফারো দ্বীপপুঞ্জকে রক্ষা করতেই এই মহড়া। গ্রিনল্যান্ডকে রক্ষা করতে হলে গ্রিনল্যান্ডই প্রশিক্ষণ নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে মহড়ায় যোগ দিয়েছে ফরাসি জাহাজ, FS গারন, ড্রোন ও মাউন্টেন ইনফ্যান্ট্রি। জার্মানি পাঠিয়েছে পর্যবেক্ষক দল। বিভিন্ন মহড়ার মধ্যে রয়েছে জাহাজের ওঠার অনুশীলন, অবকাঠামো সুরক্ষা, সার্চ অ্যান্ড রেস্কিউ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগ মোকাবিলা। বর্তমানে সরাসরি কোনো হুমকি না থাকলেও ভবিষ্যতে রাশিয়া আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে, আর তাই আগাম প্রস্তুতির জন্যই এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়া গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যে। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও গ্রিনল্যান্ড দখল করতে চান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন শুল্কারোপের জেরে ভারত রাশিয়ার সম্পর্ক নষ্টের চেষ্টা করা হলে তা ব্যর্থ হবে বলে সতর্ক করেছে মস্কো। দুদেশের সম্পর্কের ধারাবাহিকতা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মার্কিন পণ্যে ভারত শুল্ক না কমালে দেশটির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের চাপে ভারত, রাশিয়া, চীনের সঙ্গে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্রের। মস্কো থেকে তেল কেনার অভিযোগে নয়াদিল্লির ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এতেও মস্কোর কাছ থেকে আমদানি বন্ধ রাখেনি নয়াদিল্লি। সম্পর্কেও পড়েনি ফাটল, বরং দুদেশের সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলে তা ব্যর্থ হবে বলে সতর্ক করেছে রাশিয়া। মস্কো নয়াদিল্লির দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল সম্পর্কের প্রশংসা করে তা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যেই মার্কিন পণ্যের শুল্ক না কমালে ভারতের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করা কঠিন হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ভারত তাদের বাজার বন্ধ রেখেছে, অথচ নয়াদিল্লি ওয়াশিংটনের কাছে সব বিক্রি করছে। এদিকে মার্কিন বাজার ভারতের জন্য পুরোপুরি উন্মুক্ত। এ সময় ভারত নিজেদের 140 কোটি জনসংখ্যার কথা বলে বড়াই করলেও দেশটির সামান্য পরিমাণ মার্কিন ভুট্টাও কিনতে চায় না বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। রাইসা জান্নাত, সময় সংবাদ। পর্যটনের জন্য বিখ্যাত হিমালয়ের দেশ নেপালের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে বিরাজ করছে অস্থিরতা। এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির পর্যটন খাতেও। এক সপ্তাহের ব্যবধানেই পর্যটকের আগমন প্রায় 30% কমেছে। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। যে এভারেস্ট বেস ক্যাম্পে স্বপ্ন পূরণ করতে আসেন হাজারো অভিযাত্রী, যে থামেলের ক্যাফেতে ভিড় জমে পর্যটকের, সেখানে আজ শুধুই নীরবতা। দোকানগুলো ফাঁকা, হোটেল কক্ষ খালি, আর গাইডরা হতাশ হয়ে ঘরে ফিরছেন। নেপাল পর্যটন বোর্ডের হিসাব অনুযায়ী মাত্র এক সপ্তাহে পর্যটকের আগমন কমেছে প্রায় 30%। বুকিং বাতিলের হার 8 থেকে 10% পৌঁছেছে। পর্যটন ব্যবসায়ীদের কথায় শুধুই হতাশা। 2 দিন পুরোপুরি কারফিউ ছিল, বিমানবন্দরও বন্ধ ছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। আমরা আশা করছি পর্যটক সংখ্যা আরও বাড়বে। ভিজিটরদের বুকিং বাতিল হয়েছে প্রায় 8 থেকে 10%। তবে বেশিরভাগই নেপালের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন দেশের সরকারও তাদের নাগরিকদের ভ্রমণ না করতে বলছে। এ কারণেই পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর পর্যটন না থাকলে অর্থনীতিও স্বাভাবিকভাবে ভেঙে পড়ে। তাই পর্যটন ব্যবসার জন্য এখন সময়টা ভীষণ কঠিন। শুধু অর্থনীতি নয়, মানুষের জীবিকাও অনিশ্চিত হয়ে পড়েছে। কাঠমান্ডুর দোকানদার, পাহাড়ি কুলি কিংবা ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যেও এক ধরনের আতঙ্ক কাজ করছে। মধ্যবিত্ত পরিবারগুলো দিশেহারা, দিন আনা দিন খাওয়ার পরিবারগুলোকেও ভোগান্তি পোহাতে হচ্ছে। তবুও আশা ছাড়েননি স্থানীয়রা। শিক্ষার্থী থেকে ব্যবসায়ী, সবারই বিশ্বাস শান্তি ফিরলেই আবার ভরে উঠবে বোধানাথ স্তূপা, আবার ঘুরে দাঁড়াবে পোখারার হ্রদ পার। এভারেস্টের পথে আবার শোনা যাবে বিশ্বজুড়ে অভিযাত্রীদের হাসি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
ভয়াবহ বন্যার কবলে ভারতের উত্তরাখণ্ড রাজ্য। প্রবল পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, মন্দির। উত্তরাখণ্ডে ভূমিধসের ঘটনাও ঘটেছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ, তাদের উদ্ধারে চলছে অভিযান। এছাড়া মণিপুর ও পশ্চিমবঙ্গেও দেখা দিয়েছে বন্যা, গৃহহীন হাজারো মানুষ। বন্যার ভয়াবহ এ দৃশ্য ভারতের উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের। পানির প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে ঘরবাড়ি, মন্দির, দোকানপাট সবকিছু। লোকালয়ে হুহু করে ঢুকছে নদীর পানি। ভেঙে গেছে সেতু, হোটেল, রেস্তোরাঁ। সড়ক পানিতে ডুবে যাওয়ায় ব্যাহত হয়ে পড়েছে যান চলাচল। পানিবন্দী বহু মানুষ, তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। বন্যার পাশাপাশি দেখা দিয়েছে ভূমিধস। রাস্তা ভেসে গেছে, তাই যাতায়াতের সমস্যা হচ্ছে। আর এই গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যে তথ্য পেয়েছি তাতে 4-5 জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। 1 কিলোমিটার সামনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হোটেল ও রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেসে গেছে। কিছুদিন আগেই হিমালয় রাজ্যের উত্তরাঞ্চলে ধারালি গ্রামে বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়। নিখোঁজ হন অর্ধশত মানুষ। টানা বর্ষণে ভারতের অন্যান্য রাজ্যেও ভয়াবহ বন্যা পরিস্থিতি। উত্তরপ্রদেশের কানপুরে বন্যার পানিতে তলিয়ে গেছে স্কুল ও আবাসিক এলাকা। কেউ কেউ ভেলায় ভেসে যাচ্ছেন, কেউ বা টায়ারে ভর করে চলাচল করছেন। ভেসে গেছে গবাদি পশু। কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে ইরিল নদীর পানিতে ডুবেছে মণিপুরের রাজধানী ইম্ফল। স্থানীয় প্রশাসন জানায় বাঁধ রক্ষা করতে চেষ্টা চালানো হলেও রাতেই নদীর পাড় ভেঙে প্লাবিত হয় কয়েকটি গ্রাম। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতেও দেখা দিয়েছে একই চিত্র। ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, হাজারো মানুষ আশ্রয় নিয়েছেন অস্থায়ী ক্যাম্পে। স্থানীয়রা জানান অন্তত 20 থেকে 25 হাজার মানুষ এ বন্যায় ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে টানা বৃষ্টিতে রাস্তায় জমে গেছে হাঁটু সমান পানি। ট্রাকে আটকা পড়ে চালকসহ অন্তত 17 যাত্রী। পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এবার নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $1,500 কোটি মানহানির মামলা ট্রাম্পের। পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ। টিকটক নিয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছালো যুক্তরাষ্ট্র ও চীন। অ্যাপটি মার্কিন নিয়ন্ত্রণে হস্তান্তরের রূপরেখা নিশ্চিত করতে আগামী শুক্রবার ফোনালাপ করবেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। স্পেনে দুদেশের শীর্ষ নেতার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় চীনের উপপ্রধানমন্ত্রী লি হেফেং এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট উপস্থিত ছিলেন। চীনের বাইটড্যান্স নামের প্রতিষ্ঠানের একটি শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। বিশ্বজুড়ে রয়েছে এই অ্যাপটির কোটি কোটি ব্যবহারকারী। শুধু যুক্তরাষ্ট্রেই আছেন 17 কোটি। তবে নিরাপত্তার স্বার্থে অস্থায়ীভাবে বেশ কিছুদিন বন্ধ রাখলেও তা খুলে দিতে বাধ্য হয় মার্কিন প্রশাসন। এরপর 2024 সালে পাশ হওয়া আইনে বলা হয় টিকটককে যুক্তরাষ্ট্রে টিকে থাকতে হলে চীনা মালিকানা থেকে সরে দাঁড়াতে হবে। এ নিয়ে স্থানীয় সময় সোমবার স্পেনের মাদ্রিদে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক হয়। এতে চীনের উপপ্রধানমন্ত্রী লি হেফেং এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট উপস্থিত ছিলেন। মাদ্রিদে বৈঠক শেষে দুই দেশ জানায় মার্কিন ব্যবহারকারীর জনপ্রিয় অ্যাপ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত মালিকানায় থাকবে। চীনকে চুক্তিতে রাজি হতে চাপ দিয়েছে বলে জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। যদিও এখনো চূড়ান্ত হয়নি চুক্তির শর্ত, তবে মার্কিন অর্থমন্ত্রীর দাবি এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত হবে। আবার টিকটকের চীনা বৈশিষ্ট্যও রক্ষা পাবে। যদিও অ্যাপের প্রযুক্তি বা অ্যালগোরিদম হস্তান্তর নিয়ে এখনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি বৈঠকে। তাই অ্যাপটি মার্কিন নিয়ন্ত্রণে হস্তান্তরের রূপরেখা নিশ্চিত করতে শুক্রবার ফোনালাপ করবেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। বিশ্লেষকরা বলছেন এই চুক্তি কার্যকর করতে মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগতে পারে। তবে কোটি কোটি ব্যবহারকারীর ক্ষোভ এড়াতে ট্রাম্প প্রশাসন সরাসরি অ্যাপটি বন্ধ করতে চাইছে না। চীনা বাণিজ্য কর্মকর্তারা এই প্রক্রিয়াকে পারস্পরিক স্বার্থের সমাধান আখ্যা দিয়েছেন। তারা অভিযোগ করেন যুক্তরাষ্ট্র একদিকে সহযোগিতা চাইছে, আবার অন্যদিকে চীনা প্রযুক্তি ও কোম্পানির উপর নানা বিধিনিষেধ চাপাচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভেনেজুয়েলার নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছেন অন্তত 3 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আন্তর্জাতিক জলসীমায় মাদক চোরা কারবারিদের লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এটিকে সরাসরি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন। আন্তর্জাতিক জলসীমায় চালানো এই অভিযানে কয়েকজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, নৌকায় যুক্তরাষ্ট্রে ঢোকার উদ্দেশ্যে মাদক পরিবহন করা হচ্ছিল, আর যারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৃত্যুর দিকে ঠেলে দেবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ট্রাম্পের এই ঘোষণায় নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, এটা দুই দেশের মধ্যে কোনো টানাপোড়েন নয়, সরাসরি আগ্রাসন। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন আইনি, কূটনৈতিক, রাজনৈতিক ও সামরিক প্রতিটি দিক থেকেই তার দেশের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। মাদুরোর দাবি, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সংঘাত উস্কে দিতে চাইছে। মাদুরো আরও জানান, কার্যত ওয়াশিংটনের সঙ্গে ভেনেজুয়েলার সরকারের যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তবে প্রবাসীদের ফিরিয়ে আনার চেষ্টা এখনও চলছে। একই সঙ্গে তিনি বলেন, হুমকি, বোমা আর মৃত্যুর ভয় দেখিয়ে কোনো সমাধান আনা সম্ভব নয়। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের বিহারে ভোটার তালিকা থেকে মুসলমান ও বিজেপি বিরোধীদের নাম বাদ পড়ার অভিযোগ, ভিত্তিহীন দাবি নির্বাচন কমিশনের। বাদ পড়া 65 লাখ নামের বিষয় পড়ালো আদালতে। গুলশানের নিজ বাসায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছে সেখানে। কিসের জন্য? ভোটাধিকার প্রয়োগের দাবি আদায়ের জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য, সর্বশেষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য এবং রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য পরে এই দাবি গণদাবিতে পরিণত হয়েছে। এইগুলো বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত জাতীয় সংসদ পাবো, রাজনৈতিক সরকার পাবো। তো সুতরাং এই পথে যারাই বাধা সৃষ্টি করতে চাইবে কৌশলে, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, দলীয় হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, সেটা জনগণ প্রত্যাখ্যান করবে বলে আমরা বিশ্বাস করি। এখন শেষ বিচারে জনগণই হচ্ছে বিচারক এই সমস্ত রাজনৈতিক কর্মসূচির জবাব দেওয়ার জন্য। আমরা রাজপথে আমাদের শক্তি প্রদর্শন করতে পারি, আর এক দল আরেক দল শক্তি প্রদর্শন করতে পারে, কিন্তু সেই বিষয়টা নির্ধারিত হবে কোথায়? জনগণের সার্বভৌম ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই তো আমরা সেখানে যাই। ভাই, একটা বিষয় আলোচনা আছে যে এই যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিআর যে ব্যাপারটা, সেখানে এই আলোচনাটা আছে যে নিম্নকক্ষে পিআর আসলে একটা নেগোসিয়েশন টুল। বিএনপি যদি আপার হাউসের পিআরটা মেনে নেয় তাহলে হয়তো এটা কোনো দল ছাড় দিতেও পারে, এই আলোচনাটা আছে। তো বিএনপি কি আসলে উচ্চকক্ষে পিআর নিয়ে কিছু ভাবছে, বা তারা এখানে কোনো ছাড় দিতে বা একটা সমঝোতায় আসবে? না, আমরা পিআর পদ্ধতির বিপক্ষে, উচ্চ নিম্নকক্ষ সর্বত্র। কারণ আমরা বলেছি যাদের রাজনৈতিক এজেন্ডা আছে পিআর পদ্ধতি প্রতিষ্ঠার জন্য, তারা তাদের নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টা উল্লেখ করে জনগণের কাছে যাক। জনগণের ম্যান্ডেট যদি তারা প্রাপ্ত হয়, তাহলে তারা তাদের সেই রাজনৈতিক আদর্শ বা কৌশল তখন তারা প্রণয়ন করতে পারবে, আইন প্রণয়ন করতে পারবে। নির্বাচন খুব কাছাকাছি, 6 মাসের মতো সময়। আমরা আন্তর্জাতিক সময়ে দেশের খবর জানছিলাম। আমরা সরাসরি ছিলাম গুলশানে, কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ভারতের বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, বেছে বেছে মুসলিম ও বিজেপি বিরোধী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। অথচ নির্বাচন কমিশনের দাবি এটি কেবল মৃত, ভুয়া ও ডুপ্লিকেট নাম মুছে দেওয়ার প্রক্রিয়া। প্রশ্ন উঠছে, তাহলে কি সারা দেশেই বিহারের মতো একই নিয়ম চালু হতে চলেছে? ভারত থেকে সে খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। বিহারের জেহানাবাদে খসড়া ভোটার তালিকা থেকে একযোগে বাদ পড়েছে বহু মুসলিম ভোটারের নাম। এমন অভিযোগ তুলেছে ভারতের বামপন্থী দল সিপিআই-এমএল। কেবল রাজনৈতিক দল নয়, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস জানায়, জটিল কাগজপত্রের শর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র, সংখ্যালঘু ও বিজেপি বিরোধী মনোভাবাপন্ন মানুষ। এমনকি নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত লিখেছে, বিহারে মুসলিম ভোটারদের লক্ষ্য করেই নাম কেটে দেওয়া হচ্ছে। তবে নির্বাচন কমিশনের বক্তব্য একেবারেই ভিন্ন। তারা বলছে, স্পেশাল ইনভেস্টিগেশন রিভিশন বা এসআইয়ের লক্ষ্য শুধু মৃত ও ডুপ্লিকেট ভোটারকে বাদ দেয়া। সে কারণেই বিহারের তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 65 লাখ নাম। তবে এত বিপুল পরিমাণ নাম মুছে যাওয়া নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিষয়টি এখন পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে।
এরই মধ্যে আদালত জানিয়েছে, যদি অনিয়ম ধরা পড়ে তবে শুধু বিহার নয়, সারা দেশের প্রক্রিয়াকেই বাতিল বলে গণ্য করা হবে। বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে, খোপিয়া ও বহরমপুর গ্রামে মুসলিম ও দলিত পরিবারকে নিখোঁজ দেখিয়ে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। শুধুমাত্র জেহানাবাদেই নাম কাটা পড়েছে প্রায় 200 মুসলিম ভোটারের। এতে প্রান্তিক সংখ্যালঘু ও নিম্নবিত্ত মানুষ পড়েছেন সবচেয়ে বেশি ক্ষতির মুখে। শুধুমাত্র ধর্মের কারণে তাদেরকে অন্য ভিন্ন দেশের বলে নাগরিকত্ব কেড়ে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এটা শুধুমাত্র বিহার না, গোটা দেশ জুড়েই একটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি, এসব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তাদের আশ্বাস, বাদ দেওয়া প্রতিটি নাম ও কারণ প্রকাশ করা হবে অনলাইনে, আর চাইলে যে কেউ অভিযোগ দাখিল করতে পারবেন। তবে শেষ প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বিশেষ সংশোধন সত্যিই কি তালিকাকে স্বচ্ছ করবে, নাকি নির্দিষ্ট ভোটার গোষ্ঠীকে বাদ দেওয়ার হাতিয়ার হবে? তার উত্তর মিলবে 7 অক্টোবর সুপ্রিম কোর্টের রায়ে। সেদিনই ঠিক হবে সারা দেশে ভোটার তালিকা সংশোধন কোন নীতি কার্যকর হবে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, আগামী বছর রাজ্যের জনগণ এই দুটো রাজনৈতিক দলের মধ্যে কোন রাজনৈতিক দলকে শাসক হিসেবে বেছে নেন। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। মেক্সিকোর সিয়েরা গোর্দা অঞ্চলে বেড়েছে ক্ষতিকর ধাতব পদার্থ পারদের খনন। সোনার দাম বেড়ে যাওয়ায় পারদের চাহিদা এখন আকাশচুম্বী। এতে শ্রমিকরা লাভবান হলেও বিষাক্ত পারদ মারাত্মক ঝুঁকি তৈরি করেছে শ্রমিকদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য। শ্রমিকরা ছোট খনিতে প্রবেশ করে শিলা খুঁজে বের করেন এবং কাঠের চুলার মাধ্যমে পারদ আলাদা করেন। 1 কেজি পারদ বের করতে প্রায় 1 টন শিলা পোড়াতে হয়, যা সরাসরি বিষক্রিয়ার ঝুঁকি সৃষ্টি করে। একই সঙ্গে পারদ পরিবেশে ছড়িয়ে নদী, মাটি ও বাতাস দূষিত করে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সরকারের উদ্যোগ সত্ত্বেও এই খনি কার্যক্রম অব্যাহত থাকায় পরিবেশ ও মানুষের স্বাস্থ্য দুই মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে জানান বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান তেল আবিবের। হামাস নির্মূলের নামে গাজা সিটিতে নেতানিয়াহু বাহিনীর স্থল অভিযান শুরু। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার চিন্তা আরব বিশ্বের অনেকটা একঘরে হওয়ার স্বীকারোক্তি নেতানিয়াহুর। দোহায় আর হামলা হবে না, আশ্বাস ট্রাম্পের। ভয়াবহ বন্যার কবলে ভারতের উত্তরাখণ্ড, ভেসে গেছে বহু ঘর বাড়ি। পশ্চিমবঙ্গ ও মণিপুরেও তলিয়ে বিস্তীর্ণ এলাকা, পানিবন্দী হাজারো মানুষ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।